আমরা আজকে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো ডাউনলোড করি। আচ্ছা, এটা না, আমি বেটার এটা নিয়ে কাজ করি। কোনটার মধ্যে হেডার ইমেজ আছে? এটার মধ্যে মনে হেডার ইমেজ আছে। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে দেখেন কিছু ফাইল আছে। এই ফাইলগুলো নিয়ে আমরা একটা থিম বানাবো। তো মূলত এটা এখন কিসে আছে? HTML CSS এ আছে। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি সেট আপ করা আছে কিনা একটু দেখি। আচ্ছা, ওয়ার্ম সার্ভারটা রান করি। আমরা কি ওয়ার্মপে কাজ করছিলাম না জ্যাম্পে? আচ্ছা, ওয়ার্মপে কাজ করি। আচ্ছা, ব্যাচ 12 তাই না? এখানে কোত্থেকে আসছি দেখছেন, খেয়াল করছেন? সিম্পল HTML টেমপ্লেট লিখে সার্চ দিছি গুগলে, এখানে ক্লিক করছি, তারপরে চলে আসছে। আচ্ছা, তো ডাউনলোড হয়ে গেছে। এবার দেখি লগ ইন হয় কিনা। ওকে, লগ ইন হয়েছে। এবার ওয়েবসাইটে যাই। আমাদের এখানে এমন একটা থিম অ্যাক্টিভেট করা আছে যে থিমে হয়তো কিছুই নাই, যার কারণে এটাই শো করতেছে। মানে ওইখানে যা লিখছি index.php তে তাই শো করতেছে। আমরা আমাদের একটা থিম বানাবো এখন। এখানে একটা ফোল্ডার বানাই। তার আগে দেখে নেন আমাদের ডিজাইনটা কেমন। index.html টা ওপেন করেন। এই হচ্ছে আমাদের ডিজাইন, তাই না? এটা কি আমাদের ডিজাইন। দেখা দরকার যে এটা আসলে কত বড় আছে, ছোট আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা যেহেতু ডিজাইন, তো এটার ফাইলগুলোকে আমি এই ফোল্ডারে আনবো। তো ডিজাইনের নাম কি? সাবটেল পেজ। আমি শুধুমাত্র মনে করেন সাবটেল নামটা রাখি এটার, বা দুইটাও রাখতে পারেন, সমস্যা নাই। সাবটেল পেজ, এটা হচ্ছে আমাদের থিমের নাম রাখলাম আমি। এর ভিতরে HTML CSS আর ইমেজ ফাইলগুলোকে রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যেহেতু অনেকগুলো ইমেজ আছে, সো ইমেজেস নামে একটা ফোল্ডার করি। করে এই ফাইলগুলোকে এখানে নিয়ে গেলাম ইমেজ ফোল্ডারে। বুঝতে পারছি? এইবার একটা থিম অ্যাক্টিভেট করার জন্য কয়টা ফাইল লাগে? দুইটা অ্যাক্টিভেট করার জন্য। একটা হচ্ছে index.php, আরেকটা কি style.css। আচ্ছা, এই দুইটা লাগে। আর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে style.css এর ভিতরে কিছু কোড লাগে, যাতে আমরা আপলোড করতে পারি থিমটা। যাতে কি করতে পারি? থিমটা জিপ করে আপলোড করা যায়। এই কোডগুলো ছাড়া কিন্তু আপলোড করা যাবে না। এখানে লেখেন থিম নেম, সাবটেল পেজ, থিম, URI, একটা লিঙ্ক দিয়ে দেন। তারপরে দিয়ে দেন অথর, কে মানে আপনি যে বানাচ্ছেন আপনার নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে ওটাও দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন ভার্সন। এগুলো উল্টাপাল্টা হলে সমস্যা নাই, এগুলো যে এরকম সিরিয়াল বাই লিখতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, ভার্সন দেন 1.0। তারপর দিয়ে দেন ডেসক্রিপশন। সাপোজ ডেসক্রিপশন লিখছেন আপনি যে সিম্পল ওয়ার্ডপ্রেস থিম।
আপনি ইচ্ছা কিছু ট্যাগ দিতে পারেন যে কি কি টাইপের ওয়েবসাইট বানানো যাবে এটা দিয়ে। সিম্পল ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট, ব্লগ, ঠিক আছে, এরকম কিছু ট্যাগও অ্যাড করে দিলেন। এই জিনিসগুলো আপনি অ্যাড করলেন। এবার ড্যাশবোর্ড থেকে এখানে যান, আসছে আমাদের এইখানে কোনো ইমেজ নাই। আমরা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা থেকে তো একটা মানে ইমেজ কেটে নিতে পারি, তাই না? 600 ইন্টু কত, আচ্ছা পরে কেটে নিব না। সেভ করেন। ব্যাস 12 ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এটাই তো না? স্ক্রিনশট ডট পিএনজি নামে সেভ করবেন। করার পরে ওটাকে একটু রিসাইজ করবেন, পেন দিয়ে এটাকে 600 ইন্টু 450 সাইজে রিসাইজ করে নেবেন। কত? 600 ইন্টু 450। এবার এই জায়গা থেকে থিমসে যান, আসছে, এটাকে অ্যাক্টিভেট করেন। এরপরে ওয়েবসাইটে যান, কি আসছে বলুন তো? শুধুমাত্র এইচটিএমএল আসছে, লেখাগুলো কালো তো এই জন্য দেখা যায় না, এগুলো নীল এই জন্য দেখা যাচ্ছে। ওকে, শুধুমাত্র এইচটিএমএল আসছে, সিএসএস ইমেজ কিছু পায় নাই। তো আমরা যেটা করব সেটা হলো ইনডেক্স ডট পিএসপিটাকে ওপেন করব, করে এই যে উপরে এগুলো দরকার আছে নাই, আমরা HTML5 এর ফরম্যাটে নিয়ে আসি, এগুলো HTML5 এ থাকে না। তারপরে এগুলাও HTML5 এ থাকে না, তারপর HTML5 এ আপনার থাকে না। আর অবশ্যই এটা খেয়াল করেন, এটা কেটে দিলে এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে নিন। ওকে, এবার এই জায়গার মধ্যে যদি আপনি স্টাইল ডট সিএসএস লেখেন, কোথায়? এখানে যদি স্টাইল ডট সিএসএস লেখেন, আপনি রিলোড দেন, পাইছে? পেজ সোর্সে যান, গিয়ে স্টাইল ডট সিএসএস ক্লিক করেন, দেখেন তো কিছু আসে কি না? আসে? আসে না। তো এটার কপি লিঙ্ক লোকেশন করে এখানে পেস্ট করেন, দেখেন তো কি লিঙ্ক পাইছে? ব্যাস 12 এর পরে স্টাইল। আসলে কি এখানে কোনো স্টাইল ডট সিএসএস আছে? থাকার কথা কোথায়? ডাব্লিউপি কন্টেন্ট থিমস সাবটেল পেজ, তারপর থাকার কথা কি, তাই না? তো এই যে পুরো থিমের ডিরেক্টরিটা, এইটা যদি আমি পাওয়াইতে চাই, তারপরে স্টাইল ডট সিএসএস পাওয়াইতে চাই, তাহলে পিএইচপিতে একটা ডাইনামিক কোড আছে, যেহেতু এটা পিএইচপি ফাইল, সো আমরা পিএইচপি ইউজ করতেই পারি। এখানে পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করেন। আর একটা অনেক ফাংশন আছে থিমের ডিরেক্টরি পাওয়ানোর জন্য। একটা ফাংশন হচ্ছে ব্লগ ইনফো, ব্লগ ইনফো ফাংশন। এখানে একটা প্যারামিটার দিতে পারেন, প্যারামিটার বুঝি অলরেডি আর্গুমেন্ট বানানো আছে, জাস্ট এখানে একটা প্যারামিটার বসাবো। অনেক ধরনের প্যারামিটার আছে, এগুলো এগুলো হচ্ছে বিল্ট ইন, আমাদের বানাইতেছি না আমরা, এগুলো অলরেডি বানানো আছে, আমরা ইউজ করতেছি। ব্লগ ইনফো ফাংশনের মধ্যে এখানের মধ্যে আমি দিলাম সাপোজ টেমপ্লেট ডিরেক্টরি। কি ইউজ করলাম? টেমপ্লেট ডিরেক্টরি প্যারামিটার ইউজ করলাম। এবার রিলোড দেন, দেখেন তো সিএসএস পাই কিনা? পাইছে? পায় না, কিন্তু লিঙ্ক ঠিকই পাইছে। দেখেন এই যে এই পর্যন্ত পায়া, এখানে একটা স্ল্যাশ হওয়ার কথা না? আমি স্ল্যাশ দিছি, আমি স্টাইল ডট সিএসএস এর আগে স্ল্যাশ দিছিলাম, দিছি। এবার স্ল্যাশটা দিয়ে দেন যে এতটুকু, এই ফাংশনটার মাধ্যমে কি আসবে? থিমের ডিরেক্টরিটা পুরোটা পাবে। আর স্ল্যাশ স্টাইল ডট সিএসএস দিয়ে কি পাবে? সিএসএস ফাইলটা পাবে। এইবার একটা রিলোড দেন, দেখেন তো পাইছে কিনা সিএসএস? পাইছে? আচ্ছা, এই
ডিরেক্টরি পাওয়ার জন্য আরো প্যারামিটার আছে, সাপোজ টেমপ্লেট ইউআরএল, কি প্যারামিটার? টেমপ্লেট ইউআরএল, তাও পাবে। আরো অনেক অনেক ফাংশন আছে, আমি অত মানে অত বেশি ফাংশন দেখাচ্ছি না, মাথা গরম হয়ে যাবে বা ভুলে যাবেন আসলে কোনটা ইউজ করবেন। সেক্ষেত্রে আমি একটা ফাংশন দেখাচ্ছি, সেটা হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল। এটা তো কোনো প্যারামিটার ইউজ করা লাগবে না, শুধু ফাংশনটা দিলেই চলবে। শুধু এই ফাংশনের একটা বিশেষত্ব হলো এটার আগে ইকো ইউজ করতে হয়, কিন্তু অন্যান্য ফাংশনে ইকো ইউজ করা লাগে না। ক্লিয়ার? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ইউআরএল না কিন্তু, ইউআরআই। এই ফাংশনটা দিয়ে আমরা ওই টেমপ্লেটটা পাওয়াইতে পারি, তার আগে ইকো দিয়ে। সেম কাজ করবে। এখন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সিস্টেম অনুযায়ী এখানে একটা মানে আরো স্ট্যান্ডার্ড একটা কোড আছে, সেটা হলো এই ফাংশনকে আরেকটা ফাংশনে ঢুকা দিবেন। ফাংশনের নামটা হচ্ছে esc_url। ফাংশনের নাম কি? esc_url। ব্যাপারটা এরকম, esc_url একটা ফাংশন। সেই ফাংশন দিয়ে সেই ফাংশনটা কি করতে হবে? এই ফাংশনটা ইউজ করা হয় একটা লিঙ্ককে সিকিউর করার জন্য। কি করার জন্য? সিকিউর করার জন্য। এর ভিতরে আমি এই ফাংশনটা ইউজ করব, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা। ক্লিয়ার? ওইটাই পাশাপাশি লিখছি আর কি। এই ওই পুরা থিমের ডিরেক্টরিটা পাবে, তারপর style.css পাবে। ক্লিয়ার? ওকে, তো এটা এখানে গিয়ে শেষ করি আমি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছি? কাজ করে। এখন দেখেন, আমরা style.css টা ডাইরেক্ট কোন একটা ফাংশন দিয়েও আনতে পারি। আপনি যদি চান যে আপনি style.css কথা লিখবেনই না, সেক্ষেত্রে আপনি ব্লগ ইনফো দিয়েও করতে পারবেন। এখানে খালি লিখবেন স্টাইল শিট ইউআরএল, এই প্যারামিটারটা ইউজ করলে সে style.css টাই পাবে, সে পুরা লিঙ্কটাও পাবে, পাশাপাশি কি পাবে? style.css টাও পাবে। আমরা কোনটা ইউজ করব? এটা ইউজ করব। বুঝতে পারছি? ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল, সেই style.css টাই পেয়ে যাবে। ওগুলা দেখানোর কারণ আছে, কারণ আমাদের অনেক জায়গায় লাগবে। আচ্ছা, এখন এই যে দেখতেছেন একটা কি, আচ্ছা ওইটা, হ্যাঁ টাইটেল। এখানে আমরা এটা চেঞ্জ করার অপশন বানাইতে পারি, আবার সেই ব্লগ ইনফো ফাংশন দিয়ে। খালি প্যারামিটারের নামটা হবে টাইটেল বা নেম, যে কোনো একটা। টাইটেল দিলেও আসবে, নেম দিলেও আসবে। নেম দেন, দিলে কোড থেকে আসবে, সেটিংস থেকে জেনারেলে গেলে যেটা পান আপনারা, এই যে ওইটাই কি এখানে শো করবে। যদি চান আপনি যে ওইটার পরে এরকম একটা দাগ হবে, দিয়ে নেন দাগ। যদি চান ওই দাগের পরে ওই এই জিনিসটা মানে পাইলে সুন্দর লাগবে মনে হয়, এই জিনিসটা শো করলে হয়তো ভালো লাগবে, ওইটাও ব্লগ ইনফো ফাংশন দিয়েই করেন। ব্লগ ইনফো ডেসক্রিপশন। ক্লিয়ার? বুঝতে পারছি? আপনি এভাবে করলে ডেসক্রিপশন মানে এটা, যে ট্যাগলাইনটা। রিলোড দেন, কি পাইছে? ফার্স্ট হচ্ছে টাইটেলটা, তারপর দাগ, তারপর ডেসক্রিপশনটা। সিএসএসও পাইছে। এখন ইমেজগুলো পাওয়ানো উচিত, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই জিনিসটাও ইমেজের মধ্যে পড়তেছে। আচ্ছা, ওটা আমরা পাচ্ছে না, যাই হোক। তো আমরা এইচটিএমএল index.php যে ফাইলটা, ওইখানে খুঁজি ইমেজ, কোনো ইমেজ আছে কিনা। কোনো ইমেজ আছে এখানে? রাইট ক্লিক করে দেখেন তো ইমেজগুলো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি নর্মাল ইমেজ। নর্মাল ইমেজ হলে লেখা থাকে ভিউ ইমেজ, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে লেখা থাকে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ কই থাকে? সিএসএস ফাইলে থাকে। রাইট, সিএসএস ফাইলে যান, গিয়ে দেখেন এখানে ইমেজগুলো সুন্দরভাবে যে প্রত্যেকটা ইমেজই করা। বডির ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতোই পাইছে, বাকিগুলো পায়নি, কারণ ওইখানে ইমেজেস কতটা লেখা আছে ওগুলাতে নাই, তাই না?
সো প্রত্যেকটার আগে ইমেজেস বসিয়ে দেন। প্রত্যেকটা ইমেজের আগে ইমেজেস বসিয়ে দিলাম। এটা তো আর ডাইনামিক্যাল কিছু না, এটা তো খালি লিঙ্ক করে এলাম ঠিক মতো। আচ্ছা রিলোড দেন একটা। পাইছে সব? আচ্ছা একটা স্ট্যাটিক থিম বানায় ফেলছি আমরা। এতটুকু মানে এই পর্যায়ে আসতে আপনার খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে। ঠিক আছে, শুধুমাত্র ওই HTML ফাইলটাকে পিএসপি বানালাম, একটা স্ক্রিনশট নিলাম, style.css এ কিছু রেডিমেড কোড বসাই দিলাম উপরে, তারপর ইমেজগুলোকে ঠিক করে দিলাম। বেশিক্ষণ লাগবে না, যদি প্র্যাকটিস ঠিক মতো করে তাহলে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এতটুকু আসতে এবার আমরা যেটা করব, এই যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করার অপশন তৈরি করব, এই যে হেডার ইমেজ এটা চেঞ্জ করার অপশন তৈরি করব, তারপর এই যে মেনু এগুলো চেঞ্জ করার অপশন তৈরি করব, তারপর এই যে এই কন্টেন্টগুলা চেঞ্জ করার অপশন তৈরি করব। ঠিক আছে, ওকে। এখন প্রথমে এখান থেকে স্টার্ট করি। এই যে এটা দেখতেছেন, এই লেখাটা মনে করেন শো করবে এই জায়গা থেকে, আর এই লেখাটা শো করবে এখান থেকে। ওটা তো পারি, অলরেডি পারি না? অলরেডি পারি। আমরা কি বসাবো? লগ ইনফো নেম, নেমই বসেন, টাইটেল বসানোর দরকার নেই। টাইটেল দিলেও কাজ করে কিন্তু ওটা ইউজ করবো না, পুরনো। এখানে ডেসক্রিপশন পাইছে। এরপরে দেখেন আমাদের এখানে একটা অ্যাডমিন বার লাগবে। আচ্ছা অ্যাডমিন বার ভুলে যান, আমরা ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট ভার্সনের সিস্টেম অনুযায়ী টাইটেল ট্যাগ ইউজ করার কোনো দরকার নেই। এই যে টাইটেল ট্যাগ দেখতেছেন, দরকার নেই। টাইটেল ট্যাগ বাদ। এখানে কোনো টাইটেল শো করতেছে? করে করে না? পেজ সোর্সে যান, টাইটেল আছে, কিন্তু আমরা তো বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিছি না? আসলে এটা আমাদের ওই ব্রাউজারে মানে হিস্টোরি রিমুভ করতে হবে, এটা ওই ব্রাউজারে সেভ করে রাখছে জিনিসটাকে। রিলোড দেন। আমি কোনটাতে কাজ করতেছি? ও আমি কোত্থেকে বাদ দিছি? এখান থেকে, সরি, এখান থেকে বাদ দিতে হবে। আছে এখন? আছে কোনো টাইটেল আছে? এই টাইটেলটাকে ডাইনামিক্যালি আনার জন্য একটা ফাইল বানাবো আমি, functions.php। ওয়ার্ডপ্রেসের থিমে যত ধরনের ফাইল আছে প্রত্যেকটা ফাইলে যদি একই ফাংশন অ্যাপ্লাই করতে চান তাহলে প্রত্যেক ওই ফাংশনগুলো একটা ফাইলে রাখবেন, functions.php। এখানে যত ফাংশন অ্যাপ্লাই করবে সেটা সব ফাইলে অ্যাপ্লাই হবে। আর যদি শুধু ইন্ডিভিজুয়াল ফাইলের মধ্যে ফাংশনগুলো লেখেন তাহলে শুধু ওই ফাইলেই কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমের একটা ডিফল্ট ফাইলের নাম, যেমন index.php একটা ডিফল্ট নাম ওরকম। ঠিক আছে, এখানে আমরা সব মানে রেডি যে ফাংশনগুলো ইউজ করলে সব জায়গায় কাজ করা উচিত ওগুলো অ্যাড করব। দেখেন অটোমেটিক্যালি টাইটেল ট্যাগটা বা ডাইনামিক্যাল টাইটেল আনার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাড থিম সাপোর্ট। কি নাম? অ্যাড থিম সাপোর্ট। এটা হচ্ছে ফাংশনের নাম। এই ফাংশন দিয়ে অনেক কিছু অ্যাড করা যায়। তা আমরা যেই প্যারামিটার অ্যাড করবো ওই যে ব্লগ ইনফোর মতো, এখানে যদি আপনি অ্যাড করেন টাইটেল ট্যাগ, এই প্যারামিটারটা অ্যাড করেন তাহলে টাইটেল অটোমেটিক চলে আসার কথা, কিন্তু আসবে না। আসে? এই টাইপের functions.php তে অনেক অনেক ফাংশন আছে যেগুলো নর্মালি কাজ করবে না, কারণ সে এই ফাইলে ইফেক্ট ফেলতে পারতেছে না। এই ফাইলে যাতে ওই functions.php এর ফাংশনগুলো কাজ করে সেজন্য হেড শেষ হয়েছে কোথায় ওটা খুঁজে বের করতে হবে। কোথায়? এখানে হেড শেষ আছে, এটা দরকার আছে? এটা তো কমেন্ট করে রাখছে, এটা দরকার নেই। হেড শেষ হওয়ার এক্স্যাক্টলি আগে এখানে একটা ফাংশন অ্যাড করবেন, wp হেড। কি অ্যাড করবেন? wp হেড। আর বডি শেষ করার ঠিক আগে এখানে ইউজ করবেন wp
ফুটার, এই ফাংশনটা অ্যাড করবেন। তারপর থেকে এই ফাংশনটা কি করবে, ফাংশনস ডট পিএইচপির ওই জিনিসগুলোকে তার উপরে কাজ করাবে। আর এ কি করবে, এর উপরে কাজ করাবে, নিচে না, এর উপরে। এবার দেখেন তো আসে কিনা, আসছে? কিছু একটা ভুল হয়েছে আমাদের। ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার, ওকে। আচ্ছা, আমাদের এখানে কিছু প্রবলেম আছে সিএসএস এ, একটু উপরে যাই। admin 1 2 3 4 5 6, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, কালারটা বাদ দিয়ে দিই। আসছে এবার, মানে এরকম একটা অ্যাডমিন বার চলে আসবে। আচ্ছা, এটা মনে হয় আগেও আসতো নাকি, এটা না দিলেও মনে হয় আসতো। হ্যাঁ, আমি রিলোড দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো এরকম ডাব্লিউপি হেড আর ডাব্লিউপি ফুটার এই দুটো জিনিস অ্যাড করলে এরকম একটা অ্যাডমিন বারও আসবে, প্লাস ফাংশনস ডট পিএইচপিতে যত ফাংশন ইউজ করবেন সব কাজ করবে। ঠিক আছে, মানে ক্লিয়ার? এবার আমরা এই দুটো চেঞ্জ করার অপশন তৈরি করছি। এবার চেঞ্জ করার অপশন তৈরি করবো হচ্ছে এইটা। কোনটা? এটা। এটা তো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা তো পিএইচপিতে অ্যাড করা সম্ভব না। সম্ভব না। সেক্ষেত্রে কি করা উচিত, এটার নাম কি? হেডার ডট পিএইচপি। এটা পিএইচপিতে নিয়ে আসবো। কেমনে নিয়ে আসতে হয় দেখেন, কই হেডার ডট পিএনজি, জাস্ট এই লাইনটা কাট করবেন। কি করবেন? কাট করে একটা রিলোড দেন, দেখেন তো আসে কিনা। আসে? এটাকে ইন্ডেক্স ডট পিএইচপিতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একদম উপরে, এটা কিসের ব্যাকগ্রাউন্ড ছিল? হেডার। এটাই তো না? এখানে ইনলাইনে বসায় দেন। এখন কি এটা পিএইচপি ফাইলে আছে না? এখন তো পিএইচপি কোড ইউজ করাই যায়। ক্লিয়ার? শুধুমাত্র আমরা এই লিঙ্কটাকে ডাইনামিক করব। যাই হোক, তো ওই অপশনটা আগে ড্যাশবোর্ডে অ্যাড করতে হবে। হেডার চেঞ্জ করার অপশন আগে ড্যাশবোর্ডে অ্যাড করতে হবে। অ্যাড করার সিস্টেমটা দেখেন, ওই সেম অ্যাড থিম সাপোর্ট, খালি এখানে লিখবেন কাস্টম হেডার। কি লিখবেন? প্যারামিটারটা হবে কাস্টম হেডার। এবার রিলোড দেন, দেখেন তো এখানে নতুন একটা অপশন আসছে কিনা। আগে ছিল না কিন্তু। হেডারে ক্লিক করেন, করার পরে দেখেন এই জায়গার মধ্যে আমরা ইমেজ সেট করতে পারবো। তো এটা সেট করার আগে আমরা একটা ডিফল্ট ইমেজ কেমনে সেট করে সেটা দেখি। ঠিক আছে, ডিফল্ট ইমেজ সেট করার সিস্টেমটা দেখেন। একটা ভ্যারিয়েবল বানাবেন যে কোনো নামে, ওই ভ্যারিয়েবলে একটা অ্যারে তৈরি করবেন। কি করবেন? অ্যারে তৈরি করবেন, করে এরপর লেখেন ডিফল্ট আন্ডারস্কোর ডিফল্ট ইমেজ। এই জায়গার মধ্যে একটা ডিফল্ট ইমেজ ধরা দেন, সাপোজ এটা। আচ্ছা, আমি একটু রং ট্র্যাকে আছি। ঠিক আছে, একটা জিনিস বলা উচিত ছিল আপনাদের। এটা ইউজ করার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে সেট করে ফেলা, এই লিঙ্কটাকে ডাইনামিক করে ফেলা, পরে চিন্তা করবো ডিফল্ট ইমেজের। এটাকে এই লিঙ্কটাকে ডাইনামিক করার সিস্টেম হলো, এখানে পিএইচপি শুরু করবেন, পিএইচপি শেষ করবেন। এখানে শুধুমাত্র একটা ফাংশন বসা দিলেই হবে, হেডার ইমেজ শেষ। কি ফাংশন? কঠিন? ফাংশনস ডট পিএইচপি দিয়ে শুধু ড্যাশবোর্ডে আনলাম অপশনটা, আর এখান থেকে দেখা দিলাম যে ড্যাশবোর্ডে যাই মানে ই করবো, যাই যে ইমেজটাই সিলেক্ট করবো সেটা এখানে শো করবে। কোথায়? সেই লিঙ্কটা এখানে পাবে। আবার পুরা পুরা কোডটা ডিলিট করে দিয়েন না, শুধুমাত্র লিঙ্কটা, শুধুমাত্র লিঙ্কের অংশটুকুতে এরকম হবে। আচ্ছা, এখন আমরা এখানে যা সেট করবো সেটা কিন্তু এখানে বসবে, কাজ করবে, কিন্তু ডিফল্ট একটা, যেমন ক্লায়েন্ট যদি
থিমটা ইনস্টল করে তারপরে যাতে একটা শো করে এখানে ওরকম একটা ডিফল্ট ইমেজ সেট করে রাখা উচিত, এই জন্য আমরা সেট করে দিব। এই জন্য ফাংশনে একটা ভ্যারিয়েবল করবেন, তার মধ্যে একটা অ্যারে তৈরি করবেন, অ্যারের একটা নাম দিবেন ডিফল্ট ইমেজ, আর ভ্যালুটা দিবেন ইমেজের লিঙ্কটা। আচ্ছা ওটা মনে হয় চলে গেছে। এই তো না, একটু কাজ করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করে দেখেন তো কোনো লিঙ্ক আসছে কিনা, রিলোড দেন, আসছে? আসে নাই, রাইট। এই ভ্যারিয়েবলটা বানাইলেই তো আসবে না, তাই না? এই ভ্যারিয়েবলকে বলতে হবে যে তুমি ডিফল্ট, তুমি কোনো একটা জায়গায় বসো, সেটা হলো এই জায়গায়, এই যে কাস্টম হেডার দেখতেছেন এখানে কমা দিয়ে আরেকটা প্যারামিটার হিসেবে এই ভ্যারিয়েবলটাকে বসা দিতে হবে, এবার আসবে। এবার দেখেন তো আসছে কিনা, আসছে? এই জিনিসটাকে একটু ইজিলি লেখা যেত, ভ্যারিয়েবল না মানে এখানে ডাইরেক্ট অ্যারে দিয়ে দিতে পারতেন আপনি। এটাকে শর্ট করার জন্যই ভ্যারিয়েবল করছিলাম, এখানে আপনি প্যারামিটার হিসেবে অ্যারে ইউজ করতে পারবেন। অ্যারেতে দিয়ে দেন ডিফল্ট ইমেজ, এটা বসায় দেন, তাও তো হবে তাই না? খেয়াল করবেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হলে যাতে শেষ হয়। রিলোড দেন, আসছে? ওকে, আপনি যদি আচ্ছা খেয়াল করেন এই জায়গার মধ্যে আমাদের এখনো কিন্তু ইমেজ আসে নাই, কারণ কি এটা কি ভ্যালিড লিঙ্ক, এখানে আগে থিমের ডিরেক্টরি পাবে, তারপর ইমেজেস ফোল্ডারটা পাবে। ওকে, তো এখানে লেখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এবার পাবে? ভালো করে দেখেন, পাবে? রাইট, ইমেজেসের আগে একটা স্লাইস দিতে হবে। আর ডট দিয়ে কি করলাম, দুটাকে জোড়া লাগাইছি, এই থিমের থিমের ডিরেক্টরিটা আর হচ্ছে ইমেজেস হেডার ডট পিএনজি দুটাকে জোড়া লাগাইছি, পাশাপাশি আনছি আর কি। রিলোড দেন, পাইছে? এবার লিঙ্ক পাইছে? ক্লিয়ার? এখন এটা হচ্ছে ডিফল্ট, যখন কেউ থিমটা ইনস্টল করবে তখনই এটা পাবে, তখনই কি এটা পাবে ডিফল্ট হিসেবে। কি হিসেবে? ডিফল্ট বিল্ট ইন হিসেবে। যখনই কেউ চেঞ্জ করবে ইমেজটা, এটা বড় সড়ো ইমেজ নিতে হবে, ছোট নিলে হবে না, ছোট নিলে ছোটই শো করবে। এটা বড় আপলোড করে, ধরেন এটা আপলোড করবো আমি, এটা অনেক বড় আছে। এবার সিলেক্ট অ্যান্ড ক্রপ দিয়ে স্কিপ ক্রপিং দিলেন, অটোমেটিক বসে গেছে, কিন্তু ইমেজটা তো অনেক বড়, এই জন্য ফিট হয়নি। আচ্ছা তাহলে কি করা উচিত, একটু কাটার ট্রাই করি আমি। আগে কাটা যেত, মনে হয় নতুন সিস্টেমে কাটা যায় না সম্ভবত। আচ্ছা আমরা ওটাকে সিস্টেম করে নিতে পারবো, ঠিক আছে? এটা তো পুরোপুরি পায় নাই, এটাকে আমরা ওই সিএসএস দিয়ে ঠিক করতে পারবো। কেমনে? এখানে বলেন ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100%, রিলোড দেন। চেঞ্জ হওয়ার কথা, আমার মনে হচ্ছে আবার ব্রাউজারে ধরে রাখছে। এটা চলে গেছে কারণ লগ আউট হয়ে গেছে, উপরে বার চলে গেছে কেন, লগ আউট হয়ে গেছে। ওকে, এটা কি এরকমই? না, এখানে তো যে আকাশ বাতাস বহুত কিছু আছে, শুধু সাদা অংশটুকু পাইছে, রাইট? আচ্ছা আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি,
ও ব্যাকগ্রাউন্ড সাইজ পায় নাই, এই যে পাইছে, পায় নাই। তাহলে একটা কাজ করেন, এখানেই দেন 0 0 স্ল্যাশ 100% 100%। 0 0 কি দিলাম বুঝছি তো, পজিশন, এগুলা প্রথমে পজিশন পায়। রিলোড দেন, এবার পাইছে, ক্লিয়ার। করে নিতে পারবেন, যে কোনো ইমেজ আপলোড করুক না কেন সেটা অটোমেটিক ফুল স্ক্রিন পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন হেডার ইমেজ আপলোড করার অপশন তৈরি করলাম। এখানে এখন আরেকটা অপশন তৈরি করবো, ব্যাকগ্রাউন্ড সেট করার। কি সেট করার? ব্যাকগ্রাউন্ড সেট করার। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য বডি দেখতেছেন, বডিতে একটা ফাংশন অ্যাড করতে হবে। আচ্ছা, ফাংশন অ্যাড করার আগে কিরকম থাকে সেটা আগে দেখে নিয়ে আসি আপনাদের। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন বডিতে কোনো ক্লাস টাস কিছু আছে কিনা। আছে, কাস্টমাইজ সাপোর্ট নামে একটা ক্লাস চলে আসছে। আপনি যদি একটা ফাংশন অ্যাড করেন, বডি আন্ডারস্কোর ক্লাস, এই ফাংশনটা অ্যাড করেন। কি ফাংশন? বডি আন্ডারস্কোর ক্লাস। রিলোড দেন, দেখেন এখানে আর অনেকগুলা ক্লাস চলে আসবে, দেখছেন? এই ক্লাসগুলোর মাধ্যমেই আমরা বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশনটা তৈরি করতে পারবো। আচ্ছা, কিভাবে তৈরি করে দেখেন, আবার লেখেন অ্যাড থিম সাপোর্ট, এখানে লেখেন কাস্টম ব্যাকগ্রাউন্ড। আগেরবার লিখছিলাম কি কাস্টম হেডার, এবার লিখবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড। আর কিছু লাগবে না, আর কিছু সেটও করা লাগবে না, অটো সিএসএস এ যা বসাবেন সেটা তো এমনি শো করবে। সিএসএস এ যা বসায় রাখছেন ওইটাই তো শো করতেছে নাকি? আর যখন আপনি এখানে একটু রিলোড দিবেন, দেখবেন নতুন একটা অপশন আসছে যে ব্যাকগ্রাউন্ড নামে। এখান থেকে আপনি কালারও চুজ করতে পারবেন, ইমেজও দিতে পারবেন। একটা ইমেজ দেন, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটাই শো করতে চাচ্ছি। 7 পাবলিশ দিয়ে রিলোড দেন, একটা আসছে অটো। কোত্থেকে পাইছে বলুন তো? এই ক্লাসগুলো থেকে পাচ্ছে, মানে কাজ করতেছে, এই ক্লাসগুলোর মাধ্যমে কাজ করতেছে। আচ্ছা, আপনি যদি এখানে আরো অপশন আছে, যেমন আরেকটা ইমেজ আপলোড করেন, সাপোজ এটা দেখেন, নিচে কিছু অপশন আছে যে নো রিপিট, রিপিট হবে কি হবে না। টাইল মানে হচ্ছে চারদিকে রিপিট হবে কিনা। টাইল হরিজন্টালি মানে শুধু ডান দিকে, টাইল ভার্টিক্যালি মানে শুধু নিচে। আমি সব দিকেই দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে বসবে কিনা, মাঝখান থেকে স্টার্ট হবে কিনা। এটা হলো স্ক্রল, মানে কি এখন কিন্তু স্ক্রল আছে যে স্ক্রল করা যায় ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে। যদি আপনি ফিক্সড করে দেন তাহলে স্ক্রল হবে না, স্ক্রল করলেও জায়গা মতোই থাকবে। দেখছেন কি থাকে, জায়গা মতোই থাকে। এই হচ্ছে অবস্থা, ক্লিয়ার? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার অপশনও তৈরি করতে পারছি, আবার কি এটা ইমেজ চেঞ্জ করার অপশনও তৈরি করতে পারছি। আচ্ছা, আপনি যদি চান না আমি কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব না, কি দিব না, ইমেজ দিব না, হেডারেও কোনো ইমেজ দিব না, সেক্ষেত্রে আপনি যে কালার্স থেকে ওই দুটার কালার সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ হেডার টেক্সট কালার থেকে আপনি দিয়ে দিলেন, মনে করেন যে এটা, বা নীল কালার দিয়ে দিলেন আপনি, আসে? ও সরি, এটা তো হেডার টেক্সট কালার, ভুল হয়েছে। ওটা দিয়ে টেক্সটের কালারই করা যাবে, এখানে টেক্সট বসানো যায়। যাই হোক, কত দূরে যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, ধরুন দিয়ে দিলাম সাপোজ নীল, রিলোড দেন, দেখেন নীল হয়ে যাবে। আবার বলেন তো, আমি এখানে কালারও চুজ করছি, আবার এগুলোতে ইমেজও দিয়ে দিছি, এগুলোতে ইমেজও দিয়ে দিলাম, মনে করেন কোনটা পাবে, কালার পাবে না ইমেজ পাবে? আপনি ব্যাকগ্রাউন্ডে কালারও দিছেন ইমেজও দিছেন, কোনটা পায়? কালার পায়, ইমেজ পাবে। আচ্ছা, আমরা কি কি ডাইনামিক করছি? এই দুটো ডাইনামিক করছি, তারপর
এখন হ্যাঁ রাইট। আচ্ছা তো আপনি এইটা এইটা এটা তিনটা জিনিস ডাইনামিক করছেন, এবার এই কন্টেন্টগুলো আর হচ্ছে মেনুগুলোকে ডাইনামিক করতে চাইতেছেন, তাহলে চেক করা করা উচিত যে এই মেনুগুলো কি ইউএল এলআই দিয়ে করা কিনা। কি দিয়ে? ইউএল এলআই দিয়ে করা কিনা। দেখেন ইউএল এলআই ইউজ করছে কিনা ওরা। করছে? ওরা কিন্তু ইউএলএলআই ইউজ করে নাই, আমাদেরকে ওগুলো কেটে দিতে হবে, কেটে নিজেরা ইউএলএলআই দিয়ে মানে করে নিতে হবে। ইউএলএলআই কয়টা? 5টা এ সেফ। তারপর সাপোজ এগুলো দিলেন অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিসেস কন্ট্যাক্ট। দেখেন তো স্টাইল পাইছে কিনা। স্টাইল পাইছে। এখন আমরা যেটা করব সেটা হলো স্টাইল করব। এটা কিসের মধ্যে আছে? বারের মধ্যে। বার ইউএল লিস্ট স্টাইল নান মার্জিন 0 প্যাডিং 0। আবার লেখেন বার ইউএল এলআই ফ্লোট লেফট, তারপর ইউজ করেন ইউএল এলআই এ। এগুলো কি সেন্টারাইজ করা না? এই যে বাম থেকে। আচ্ছা এগুলাকে কালার দিয়ে দেন একটা। তারপর বলেন টেক্সট ডেকোরেশন নান। দেখেন তো কেমন শো করে। এবার এটারে ডিসপ্লে ব্লক করেন, ডিসপ্লে ব্লক। এবার প্যাডিং দেন, প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল দেন। তারপরে ফন্ট সাইজ দিয়ে দেন একটা, ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল। ফন্ট ফ্যামিলি দিয়ে দেন একটা টাহোমা। টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দেন আপার কেস। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে মনে হয়, 16 দিয়ে দিই। আচ্ছা এবার আচ্ছা সমস্যা নাই, সেম টু সেম আপনারা করে নিন, করতে পারবেন। এবার করে দেন যে এটা মানে হোভার হলে কি হবে। হোভার হলে উপরে এই কালারটা হবে, নিচে আর কালার। বলে দেন যে বার ইউএল এলআইতে যখন হোভার করা হবে তখন তার ভিতরে এর ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্ট থাকবে। একটা কালার কমা দিতে হয়, এটা দিতে হয়। ওকে দেন দেখি কি অবস্থা। এটা দেওয়া লাগে না, রিলোড দেন। আচ্ছা যাই হোক, একটু বাড়ায় দিই। সিএসএস গুলা খেয়ে ফেলছেন। আচ্ছা যাই হোক, আমরা তো এইচটিএমএল সিএসএস করতেছি নাকি? সবাই একটা জিনিস শিখছেন, ওটা যদি ভুলে যান তাহলে তো হলো না। আচ্ছা দেখেন, আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। যদি দেখেন ডিজাইন ওকে, তারপরে ইউএল থেকে শুরু করে ইউএল শেষ পর্যন্ত বাদ দিয়ে দিব। কি করব? বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো একটা
কাজ করি, এগুলোকে পাশাপাশি লিখি। এগুলো হচ্ছে অ্যাড থিম সাপোর্টের কাজগুলো। এরপর আমি মনে করেন এখন একটা মেনু রেজিস্টার করব। তো লেখেন মেনু। আমরা এখন একটা মেনুর অপশন তৈরি করব ড্যাশবোর্ডে। এখানে কিন্তু এখন কোনো মেনুর অপশন নাই। মেনু নামে কোনো অপশন আছে? নাই। তৈরি করেন। তৈরি করার জন্য শুধুমাত্র একটা ফাংশন বসা দিলেই হয়, রেজিস্টার নেভ। কঠিন? রিলোড দেন, দেখেন অপশন চলে আসছে। আসছে, শুধুমাত্র এখানে বলতেছে দুইটা প্যারামিটার মিসিং। কয়টা? দুইটা। এই যে 1 2, দুইটা প্যারামিটার মিসিং। প্যারামিটারগুলো বসায় দেন। প্যারামিটার মানে কি বুঝি? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এরকম করে দুইটা প্যারামিটার। সেভ দেন। সেভ দিয়ে দেখবেন যে ওই ইররটা আর শো করে না। করে? কারণ আমরা প্যারামিটার বসেছি কিন্তু খালি। এখন এই যে দুইটা প্যারামিটার, বুঝতেছেন? প্যারামিটার মধ্যে এখানে কি হয় আর এখানে কি হয়, এখানে কি হয় সেটা একটু পরে বুঝাচ্ছি। এটা হলো আমাদের ওয়েবসাইটে অনেক মেনু থাকতে পারে, হেডার মেনু, ফুটার মেনু, টপ মেনু, এই মেনু সেই মেনু, ঠিক আছে? এক একটা মেনুর এক একটা আইডি রাখবো যাতে এক একভাবে সেট করা যায়। একটাতে এই মেনুগুলো থাকবে, আরেকটাতে অন্য আইটেম থাকবে। এরকম আলাদা করার জন্য এই জায়গায় এক একটাতে এক একটা আইডি হবে। কি হবে? আইডি। সাপোজ আপনি এখানে অনেকগুলো মেনু বানালেন, এটাতে একটা আইডি, এটা আরেকটা, এটাতে আরেকটা, এরকম আইডিগুলো দিয়ে কি হবে? আলাদা হবে আর কি। কিরকম একটু দেখাই। হুম, হ্যাঁ, মেনুর টাইপ না, মেনুটাকে আইডেন্টিফাই করবো। চিনবো কিভাবে? আইডির মাধ্যমে চিনবো যে এটা মেন মেনু। আইডির মাধ্যমে চিনবো যে এটা ফুটার মেনু। আচ্ছা, তো এই জায়গায় মনে করেন যে কোনো একটা আইডি বসান, মাঝখানে স্পেস থাকা যাবে না। কি থাকা যাবে না? স্পেস থাকা যাবে না। এখানে সাপোজ লিখলেন আপনি প্রাইমারি মেনু, যে কোনো কিছু আপনি লিখলেন প্রধান মেনু বা প্রধান, যা খুশি, সমস্যা নাই। আইডির মধ্যে জাস্ট স্পেস না থাকলেই চলবে। একটা রিলোড দেন, কিছু চেঞ্জ আসবে না। আর আমি বলি নাই যে এগুলারই রিপ্লেস করে দাও তুমি, ওগুলো তো স্ট্যাটিক করে রাখছি। স্ট্যাটিক করে রাখছি না? ওকে, এখানে মেনুজে যান। যাওয়ার পরে দেখেন তো এখানে কিছু লেখা আছে কিনা। আছে? নাই। এই যে দ্বিতীয় প্যারামিটারটা, এইটাই হইলো যে এই জায়গায় কি শো করবে। এখানে আপনি স্পেস দিতে পারবেন, সমস্যা নাই। এই জায়গায় সাপোজ আপনি লিখলেন মেইন মেনু, এটা তো একটা সাধারণ লেখা, এখানে যা খুশি লিখতে পারবেন স্পেস দিয়ে। মেনুজে যান, শো করে। এখানে লেখেন উপরের মেনুটা, সমস্যা নেই। কি শো করে? উপরের মেনুটা। ইভেন ম্যানেজ লোকেশনে গেলেও কি ওইটাই শো করবে। ক্লিয়ার? এখন আমাদের থিমের মধ্যে আমরা যে থিমটা বানাচ্ছি, আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেলে বানাইতে হবে, যাতে খুব মানে আমাদের কোডিং স্ট্যান্ডার্ডটা খুব ভালো হয়। যে কেউ দেখলে বলতে পারে যে খুব ভালো লেভেলের একজন ডেভেলপার বানাইছে। এই জন্য এটাকে ট্রান্সলেটেবল করতে হবে। ট্রান্সলেটেবল বুঝি? ট্রান্সলেটেবল, অনুবাদ করার যোগ্য। এটা মানে হইলে যেই লেখাগুলাকে পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা দরকার হবে, ওই লেখাগুলোকে আমরা ট্রান্সলেটেবল করে দিব। যেমন এই লেখাটা অবশ্যই তো আমরা ইংলিশে ইউজ করবো, আমরা তার উপরের মেনুটা ইউজ করবো না। এটা যাতে অটোমেটিক্যালি না হলেও কোনো প্রসেসে যাতে ট্রান্সলেট করা যায়, সেজন্য এখানে একটা কাহিনী করতে হবে। না করলেও চলবে, জাস্ট ট্রান্সলেটেবল করার জন্য। সেটা হলো থিমের ফাংশনস ডট পিএইচপিতে একটা টেক্সট ডোমেন লোড করতে হবে বা রেজিস্টার করতে হবে। কি রেজিস্টার করতে হবে? টেক্সট ডোমেন, মানে একটা কিওয়ার্ড আর কি। কিভাবে? লোড থিম টেক্সট ডোমেন নামে একটা ফাংশন অ্যাড করতে হবে। কি ফাংশন? লোড থিম টেক্সট ডোমেন। এখানে দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারে টেক্সট ডোমেনের নামটা বসাবো, যে কোনোটা। আমাদের থিমের নাম কি? সাবটেল পেজ। মনে করেন যে সাবটেল, এটা হলো আমাদের কিওয়ার্ড। এটা দিয়ে আমরা সব জায়গায় চিনা দিব যে এই জিনিসগুলোকে ট্রান্সলেট করো। যে কোনো একটা নাম দিব যেটা সব জায়গায় ইউজ করবো আমরা। আর এইখানে হবে
একটা ফোল্ডারের নাম। আমরা থিমের ডিরেক্টরিতে ল্যাঙ্গুয়েজেস নামে একটা ফোল্ডার করবো, এখানে আমাদের ওই ট্রান্সলেট যে করবো ওই ফাইলগুলো থাকবে। ট্রান্সলেট করার জন্য দুই ধরনের ফাইল থাকে, একটা হচ্ছে ডট পিও ফাইল, একটা ডট এমও ফাইল। এটা এখনই দেখবো না, আমরা একদম লাস্টে দেখবো। লাস্টে বলতে আপনার থিম ডেভেলপমেন্টে যখন খুব ভালো পারবো তখন। এটা আপাতত রেডি করে রাখতেছি আর কি। একটা ফোল্ডার বানাবো কি নামে, ল্যাঙ্গুয়েজেস। ওই ফোল্ডারটাকে দ্বিতীয় প্যারামিটারে দেখা দিব কেমনে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডট থিম ডিরেক্টরি পাওয়া দিলাম স্ল্যাশ কি ল্যাঙ্গুয়েজেস। যারা যদি কেউ কনভার্ট করতে যায় থিমটাকে এই ফোল্ডারের মধ্যে, তাকে ওই ফাইলগুলো রাখতে হবে। আচ্ছা, তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি, এই লেখাটাকে ডাবল আন্ডারস্কোর ফাংশনের মধ্যে রাখতে হবে। কি ফাংশন, ডাবল আন্ডারস্কোর। এটা ডাবল আন্ডারস্কোর ফাংশন বলা যায় না, এটা অন্য কিছু বলে, বাট আই ডোন্ট নো এটার নাম কি। বাট এটা দিয়ে মূলত ট্রান্সলেটটা করতে হয়। এটা করার পরে জাস্ট এই লেখাটা পরে একটা কমা দিতে হয়, আর একটা প্যারামিটার বানাতে হয়। প্যারামিটারের মধ্যে টেক্সট ডোমেনের নামটা লিখে দিতে হয়। এই টেক্সট ডোমেনটাই সাহায্য করবে এই লেখাটাকে ট্রান্সলেট করতে। ক্লিয়ার? সহজেই লেখা যেত, আমরা একটু ঘুরে পেঁচা লিখলাম। সেভ দেন। আর যেহেতু পিএইচপি ইউজ করতেছি, আমাদের এখন পর্যন্ত কিন্তু অপরিচিত কোনো ইরর শো করে নেই। করছে? অনেক টিউটোরিয়াল, অনেক ইবুক, অনেক কিছু আছে যেগুলোতে দেখবেন কপি পেস্ট করে কোড ইউজ করতে বলে। ওগুলো করবেন না। কপি পেস্ট করলে করলে যেটা হয়, ইরর শো করলে বুঝবেনই না কি কি প্রবলেম ফেস করতেছেন আপনি। আপনি বুঝবেন না কেন সলভ করতে হয়। যখন নিজে কোড করা শিখবেন তখন প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ইভেন এখন পর্যন্ত আমার কোনো ইরর শো করে না এই জন্য, কারণ আমি জানি কোনটা লিখলে কি হয়। ওকে, তো আমরা এইভাবে করে এই লেখাটাকে ট্রান্সলেটেবল করে দিলাম আর আইডিটা বসা দিলাম। এখন আমরা এইটাকে রিপ্লেস করব ডাইনামিক্যাল মেনু, মানে এগুলোর সাথে। এগুলাই এখানে শো করাবো। তো তার আগে একটা কাজ করবেন, এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই। এখানে কি কিছুই সিলেক্ট করেন না, না করেই এগুলোকে বাদ দেন। বাদ দিয়ে এই জায়গার মধ্যে শুধুমাত্র একটা ফাংশন বসা দেবেন। ফাংশনের নামটা হচ্ছে WP nav মেনু। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনাদের স্মৃতিশক্তি কতটা ভালো। ফাংশনস ডট পিএইচপিতে রেজিস্টার করার জন্য আমি কি ফাংশন ইউজ করছি, মেনু রেজিস্টার করার জন্য। ওকে, বাকিদের এই অবস্থা কেন? খালি একজন বলতে পারছে। ফাংশনগুলোর নাম মুখস্থ রাখতে হবে। ফাংশনের নাম মুখস্থ রাখলেই এগুলা নিয়ে বিভিন্ন কিছু বানাইতে পারবেন। আর যদি চিন্তা করেন আমি লিখে রাখবো পরে জাস্ট কপি পেস্ট করবো, হলো না, কাজ করা যাবে না এইভাবে। এনিওয়ে, এখানে কি বসাবেন, WP nav মেনু। রিলোড দেন, পাইছে অটোমেটিক্যালি। এগুলাই তো পাইছে, তাই না? একটা কাজ করেন, একটা কমা দেন, কমা দিয়ে সেভ দেন, একটা রিলোড দেন, স্যাম্পল পেজ বাদ দেন, বাদ দিয়ে সেভ দেন, একটা রিলোড দেন। কমতেছে? এখন যদি এমন হয় যে আমাদের এখানে দুইটা মেনু, কয়টা, দুইটা, এই একটা, আর একটার আইডি দিলাম ফুটার মেনু, আর একটার নাম হচ্ছে কি ফুটার মেনু। এইবার এক্স্যাক্টলি এইখানে আরেকটা বার তৈরি করলাম, ওইখানেও লিখলাম কি WP nav মেনু। দুই জায়গায় একই জিনিস শো করতেছে না? আমি চাইতেছি এই জায়গায় এক জিনিস শো করবে, এই জায়গায় আরেক জিনিস শো করবে। তো একটা কাজ করেন, এটাকে দেখা দেন মেন মেনু, আরেকটা মেনু তৈরি করেন, ওইটাতে আপনি হোম, স্যাম্পল পেজ, ব্লগ তিনটাই রাখলেন। ওটাকে বলে দিলেন ফুটার মেনু। দেখেন তো আলাদা হয় কিনা। হয় না, দুইটা একই থাকতেছে। আমরা মূলত এই আলাদা করার কাজটা করার জন্যই এখানে আইডি ইউজ করছিলাম। ঠিক
ঠিক আছে। এখন দেখেন আইডি দিয়ে কেমনে আলাদা করবেন। ডাব্লিউপি ন্যাব মেনু দিলে তো চলে আসে, ঠিক আছে, কিন্তু এখানে একটা অ্যারে তৈরি করবেন। কি তৈরি করবেন? অ্যারে তৈরি করে প্রথমে অ্যারের একটা ইন্ডেক্স বসান, থিম আন্ডারস্কোর লোকেশন। কি বসাবেন? থিম আন্ডারস্কোর লোকেশন। এই লোকেশনের মধ্যেই আইডিটা বসাতে হয়। সেম কাজটা এখানেও করেন, জাস্ট ওই লোকেশনের নামটা চেঞ্জ করে দেন। কঠিন লাগতেছে? একটু কঠিন লাগবেই। দেখেন এখানে শুধু হোম আর নিচেরটায় তিনটা, কারণ কি আমি আলাদা করছি। তো বুঝতে পারছি যে আলাদা মেনু হলে কি হবে। আর সবচেয়ে মজার ব্যাপার, এইভাবে যারা কাজ করে এরা হচ্ছে হাতুড়ে ডেভেলপার, যারা এইভাবে কাজ করে আলাদা আলাদা করে। আমরা যেভাবে করব সেটা হলো অন্যভাবে। রেজিস্টার মানে আলাদা, মানে ডাবল মেনুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ডাবল মেনুর ক্ষেত্রে প্লাস সিঙ্গেল মেনুর ক্ষেত্রেও, দুই দুই মানে দুই ক্ষেত্রেই করব। রেজিস্টার ন্যাভ মেনু যদি এটা সিঙ্গেল হয়, যদি কি সিঙ্গেল হয় তাহলে এভাবে লিখে, আগের বার কি করছিলাম এরকম। যদি ডাবল হয় তাহলে একটা এস লাগাবেন। কি লাগাবেন? এস। তখন আর এরকম এরকম করে লাভ নাই, তখন এখানে একটা অ্যারে তৈরি করবেন। কি তৈরি করবেন? অ্যারে তৈরি করে এরকম হবে, এপাশে আইডি এপাশে নাম, আবার কমা দিয়ে এপাশে আইডি এপাশে নাম। তো এখানে আইডির নাম দেন কি, সাপোজ মেইন মেনু, এটার আইডির নাম দেন ফুটার মেনু। এখানে লিখে দেন কি শো করবে, এখানে লিখে দেন কি শো করবে। তো এগুলা তো ওই যে ট্রান্সলেটেবল করা উচিত। কি করবেন? এগুলাকে ডাবল আন্ডারস্কোর ফাংশনের মধ্যে ঢুকায় দেন, কমা দিয়ে জাস্ট এটা লিখে দেন কই সাবটেল। এটাকেও সেম, যেতে এটাও ট্রান্সলেট করা দরকার হইতে পারে। চলবে? জাস্ট এখন আইডি গুলো দেখা দেন ডাব্লিউপি ন্যাপ মেনুর মধ্যে। পাশে গিয়ে ভালো মতো প্র্যাকটিস করে, নাহলে ভুলে যাবেন। লোড দেন। কয়টা? এটা কারণ হচ্ছে আমরা এখনো সেট করি নাই। এখানে মেনুতে যান, দেখেন কিছু সেট করা নাই। এটাতে সেট করা নাই, এটাতে মেন মেনু সিলেক্ট করেন, ফুটার মেনু, এবার সেভ দেন, দেখবেন আলাদা হয়ে যাবে। দেখছেন? তা আমি আপাতত আলাদাই রাখি, যেহেতু আমাদের পরবর্তীতে দরকার হইতে পারে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন তৈরি করছি, হেডার চেঞ্জ করার অপশন তৈরি করছি, এই লেখা চেঞ্জ করার অপশন তৈরি করছি, আর কি মেনু কন্টেন্ট চেঞ্জ করার অপশন তৈরি করা দরকার। তো কন্টেন্ট চেঞ্জ করার অপশন কেমনে তৈরি করব আমরা? দেখেন আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট হোম পেজে নিচে 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 শো করবে, এটাই উচিত। এখানে কয়টা পোস্ট আছে এখন? একটাই। আমি কেটে দেই। এই যে টাইটেলটা, তাই না? ওকে, এবার ঠিক আছে, কমায় দিই একটু। এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে কন্টেন্ট। এইটাই তো বারবার রিপিট করাবো আমরা, তাই না? এটাই কি বারবার রিপিট করাবো। ওকে, এরা আসলে ওই ট্যাব দিতে মনে নেই এদের। আচ্ছা, রিপিট কেমনে করে দেয় তার জন্য আপনাদের একটু ট্রেনিং নিতে হবে। আমরা পিএইচপি শিখে আসি, ঠিক আছে? আমরা একটু পিএইচপি শিখে তারপর করব। দেখেন একটা ফাইল বানাই আমি, ইন্ডেক্স ডট পিএইচপি। কি ফাইল? ইন্ডেক্স ডট পিএইচপি দেখা যায়?
আচ্ছা, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। পিএইচপিতে কিছু রিপিট করানোর জন্য একটা ফাংশন আছে, একটা ফাংশন না, অনেকগুলা। ওগুলোকে বলা হয় লুপ। কি বলা হয়? লুপ। লুপ তিন ধরনের, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ, হচ্ছে ফর ইচ লুপ। কয়টা? তিন ধরনের। গত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, ওয়াইল লুপকে আমরা ইউজ করি সেটা আগে দেখাই। ওয়াইল লুপের কাজ হচ্ছে রিপিট করানো বা একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া। যেমন আপনাকে বলা হলো যে আপনি উত্তরায় বসে আছেন, আপনি মতিঝিল যান। মতিঝিল হচ্ছে আপনার রেঞ্জ, আপনি আছেন কোথায়? উত্তরা। এই যে আপনি একটা জায়গায় বসে আছেন, সেক্ষেত্রে একটা রেঞ্জে আপনাকে পাঠানো হলো, যাইতে থাকলেন, ওইখানে গিয়ে থামবেন। এটাকেই বলা হয় লুপ। আর লুপ বলতে এটাও বোঝায় মতিঝিল যাবেন আবার আসবেন, যাবেন আবার আসবেন, এটাকেও বলা হয় লুপ। ঠিক আছে? তো ওটা রিয়ালি বলা হয়, এটা খুব একটা বলা হয় না। মেনলি একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়, পর্যন্ত যাওয়া যায়। তো ওয়াইল ইউজ করলাম, করে ওয়াইল ইউজ করার সিস্টেম কি? ওয়াইল লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলতে হবে কোন পর্যন্ত গিয়ে থামবে, আর এখানে দিতে হবে সে কিভাবে কাজ করবে বা আউটপুটটা। তো তার আগে ওয়াইল ইউজ করার সিস্টেম হচ্ছে, তার আগে একটা ভ্যারিয়েবল দিয়ে নিতে হবে। ভ্যারিয়েবল ডলার, ধরে নেন যে কি দেওয়া যায়, সাপোজ আমি তুমি, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। আর এখানে একটা সংখ্যা বসালেন আপনি। কি বসালেন? সংখ্যা। এইখানের মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছেন, এই জায়গার মধ্যে রেঞ্জ দিয়ে দিতে হবে যে কত দূর গিয়ে থামবে। কেমনে দিবেন? আমি তুমি লেস দেন 100 মানে কি? ওয়াইল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত। আর আমি তুমি লেস দেন 100 মানে কি? যতক্ষণ পর্যন্ত 100 এর নিচে না আসে, মানে 99 পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এই আউটপুটটা কাজ করবে। কেমনে কাজ করবে সেটা দেখেন। ফার্স্টে ইকো করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। ইকো করে তারপর ওই ভ্যারিয়েবলটাকে ইনক্রিমেন্ট করতে হবে, মানে বাড়বে। সেটা কি? বাড়বে। সিস্টেমটা আরেকবার দেখেন। ফার্স্টে একটা ভ্যারিয়েবলের একটা মান নিতে হবে, ওয়াইলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা রেঞ্জ দিয়ে দিতে হবে, এই পর্যন্ত গিয়ে থামবে। ইকো করতে হবে ভ্যারিয়েবলটাকে, আর ইনক্রিমেন্ট করতে হবে, মানে প্লাস প্লাস দিতে হবে যাতে বাড়ে। 10 থেকে প্লাস 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 করে বাড়তে থাকে। তো একটা কাজ করি এখন, লোকাল হোস্ট পিএইচপি। দেখেন তো 10 থেকে 100 হয়েছে কিনা, 99 হয়েছে কিনা। হয়েছে? আপনি চাইতেছেন, ধরে নেন যে এটার পরে একটা বিয়ার হবে, ডট দেন, প্রত্যেকটার পরে একটা করে বিয়ার হবে। এটা হলো কিভাবে শো করবে, আমি খোলামেলাভাবে শো করেছি তো, এই জন্য পাশাপাশি শো করতেছে। যদি আপনি এরকম বিয়ার দিয়ে দেন, তাহলে প্রত্যেকটার পরে কি থাকবে? একটা করে বিয়ার থাকবে। বিয়ার মানে ব্রেক, স্পেস না। নামছে নিচে নিচে। আপনি চাইতেছেন প্রত্যেকটার আগে শো করবে দিস ইজ, তাহলে ডট দিয়ে জোড়া লাগিয়ে দেন। বুঝতেছি? দিস ইজ 10, দিস ইজ 11, দিস ইজ 12, এরকম রিপিট হয়েছে। আপনি যদি এরকম করেন, সাপোজ 20, কত পর্যন্ত যাবে বলুন তো? 19। যদি আপনি এখানে দিয়ে দেন গ্রেটার লেস দেন ইকুয়াল, তাহলে কত পর্যন্ত যাবে? 20 পর্যন্ত যাবে। এই গেল ওয়াইল লুপ, এটাই ওয়াইল লুপ। এখন একটু ডিফারেন্স আছে, যেমন মনে করেন আপনি চাইতেছেন এখানে 30 আছে, 30 থেকে 20 পর্যন্ত আসবে, কমবে। সেক্ষেত্রে এই জায়গায় কি ইউজ করবেন? গ্রেটার দেন, যতক্ষণ পর্যন্ত 20-এর উপরে বা সমান না হয়। উপর থেকে তো আসবে, 20-এর উপরে বা সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। কিন্তু ইনক্রিমেন্ট হবে তখন, না ডিক্রিমেন্ট হবে? তো তখন এখানে ডাবল মাইনাস হবে, ডাবল মাইনাস। এবার দেখেন কমে কিনা। 30 থেকে 20। বুঝতে পারছি?
তো এই হলো while লুপ। এবার আমরা ফর লুপ শিখবো। ফর লুপ while লুপ একই জিনিস, শুধুমাত্র while-এর জায়গায় লিখতে হয় ফর। আর এই যে দেখতেছেন এটা, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে হয়। কোথায়? আর এই যে দেখতেছেন এই যে ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট করছেন, এটাও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে হয়। প্রথমে দিতে হয় ভ্যারিয়েবল প্লাস মানটা, দ্বিতীয়ত রেঞ্জ দিতে হয়, প্রত্যেকটার মাঝখানে সেমিকোলন থাকতে হবে। লাস্টে কি দিতে হয়? ডিক্রিমেন্ট হবে না ইনক্রিমেন্ট হবে, আর মাঝখানে দিবেন অবস্থাটা কেমন শো করবে। খুব কঠিন? সেম জিনিস, খালি একটু ডিফারেন্টলি লিখতে হয়, সেম। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে একটা ইকো করে একটা HR কে। একটা দাগ তৈরি হয়েছে। এবার আমরা শিখবো ফর ইচ লুপ কি জিনিস। কি লুপ? ফর ইচ। ফর ইচ। আচ্ছা, ফর ইচ লুপের জন্য ওই যে ওয়াইলের মতো একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হয়। কি নিতে হয়? একটা ভ্যারিয়েবল নিতে হয়। সাপোজ ভ্যারিয়েবলের নাম রাখলাম আমি তুমি। সমস্যা নাই, ফাইলে একই ফাইলের মধ্যে ভ্যারিয়েবলটা আছে, কিন্তু প্রবলেম হবে না। আপনি একই ফাইলে কয়েক হাজার ভ্যারিয়েবল ইউজ করলে যদি লাস্টে একটা ইকো করান ভ্যারিয়েবলটা, কোনটা পাবে? একদম লাস্টেরটা, যেটা কাছাকাছি আছে, যেটা সে ধরতে পারবে, রাইট? আচ্ছা, আমি তুমি দিয়ে এখানে ফর ইচ লুপের সিস্টেমে তো একটা অ্যারে তৈরি করতে হবে। কি করতে হবে? একটা অ্যারে তৈরি করতে হবে। অ্যারে তৈরি করে এখানে অনেকগুলো অ্যারে হবে। এটা কিন্তু সংখ্যাগুলা কি করবে না, সংখ্যাগুলা রেঞ্জ হিসেবে কাজ করে না অ্যারে, ফর ইচ। এটা অ্যারের মানগুলা কি করায়। ধরে নেন এই জায়গায় দিলেন আমি, তুমি, আপনি, উনি, আপনার। ঠিক আছে, দিলাম। অনেকগুলা অ্যারে তৈরি করলাম আমরা। এগুলাকে আমরা, হইতে পারে না আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন যেখানের মধ্যে আপনার মানুষ যত ইনফরমেশন দিতেছে সব অ্যারেতে এসে জমা হইতেছে। সব কি অ্যারেতে এসে জমা হচ্ছে। তখন আপনি করতে চাইতেছেন যত অ্যারে জমা হবে সব সিরিয়াল বা ইকো হবে অটোমেটিক। সেজন্যই ফর ইচ ইউজ করা হয়। আচ্ছা, কেমন ইউজ করা? ফার্স্ট একটা অ্যারে নিতে হবে, একটা অ্যারেওয়ালা একটা ভ্যারিয়েবল নিতে হবে। নিয়ে ওই ভ্যারিয়েবলটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। লিখে বলতে হবে অ্যাজ। কি লিখতে হবে? অ্যাজ লিখে অন্য একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। অন্য একটা ভ্যারিয়েবলের কাছে অ্যারেগুলোকে দিয়ে দিতে হবে। আচ্ছা, একটা নাম দেন। আচ্ছা, সাপোজ আমি তুমি আমিতে কনভার্ট করলাম। করে এখন কাজ হচ্ছে শুধু তুমি আমিকে ইকো করা, আর কিছু না। পরে ভ্যারিয়েবলটাকে কি করা? শেষ। রিলোড দেন। আমি, তুমি, আপনি, উনি, আপনার। আপনি ইচ্ছা করলে এটাতে বিয়ার দেন, বা একটা কাজ করি, H1 দিয়ে দিই প্রত্যেকটার আগে পরে। ডট ডট H1। ঠিক আছে, দুটার প্রত্যেকটার আগে পরে H1 থাকবে। তো ফর ইচের কাজ কি? অ্যারে, কোনো একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের অ্যারেগুলোকে কনভার্ট করে প্রিন্ট করা। ক্লিয়ার? ওকে, ফাইলটা আপনাদের দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। এইবার এটা খুব ইজিলি আমরা কনভার্ট করতে পারবো। এটাকে কেমনে করতে হবে দেখেন। আমরা কোন টুকুকে বারবার রিপিট করাবো বলুন তো? এতটুকুকে বারবার রিপিট করাবো। টাইটেল আর কন্টেন্ট দুইটাকেই, কিন্তু দুইটাকেই কি বারবার রিপিট করাবো। এই জন্য এটাকে একটু আলাদা করে নিই। এখানে যদি অনেকগুলাই থাকে, অনেকগুলো পোস্ট থাকে, সব ডিলিট করে নেবো, একটা করে নেবো। কয়টা? একটা। রিপিট করানোর সিস্টেমটা দেখেন। ওয়াইল সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি কি হবে? কিন্তু পিএইচপির ভিতরে এভাবে খোলামেলা লেখা যাবে? ইকো করতে হবে না?
এই যে করার ঝামেলাটা, এই ঝামেলাটা যাতে না করতে হয় সেজন্য সেকেন্ড প্যাকেটগুলোকে কোলন দিয়ে দিবেন। কি দিবেন? কোলন দিয়ে এখানে পিএসপি শেষ করে দিবেন। আবার এই যে সেকেন্ড প্যাকেট শেষ হয়েছে এখানে লিখবেন এন্ড ওয়াইল, যদি ওয়াইল হয়, যদি সেটা ওয়াইল হয় তাহলে এন্ড ওয়াইল, আর যদি ইফ হয় এন্ড ইফ। এখানে আবার পিএসপি শুরু করব। সেকেন্ড প্যাকেটের বদলে কোলন দিলাম আর এন্ড ওয়াইল দিলাম, আর উপরে পিএসপি শেষ করলাম, নিচে আবার শুরু করলাম, যাতে মাঝখানে এসটিএমএল দিলে সমস্যা নাই। এতটুকু কিন্তু এখন পিএসপির মধ্যে না, পিএসপির মধ্যে দুই পাশে বাউন্ডারি দিয়ে দিলাম আর কি। এখানে এখন আর কোনো পিএসপির মধ্যে না, এগুলো এগুলো এখন এসটিএমএল। আচ্ছা, এখন ওয়াইল মানে যতক্ষণ পর্যন্ত, এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে। ওয়াইল হ্যাভ পোস্টেস, এই ফাংশনটা দিয়ে বোঝায় পোস্ট আছে। এই ফাংশনটা দিয়ে কি বোঝায়? আছে। ওয়াইল হ্যাভ পোস্ট মানে কি? যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, মানে কি যতগুলা পোস্ট থাকবে অতবার রিপিট হবে। দুইটা পোস্ট থাকলে দুইবার, দুইটা পোস্ট শো করবে, এই জিনিসটাই দুইবার হবে এরকম। আচ্ছা, এতটুকু দিলেই কাজ করে না, বলতে হবে যে আসলে কি হিসেবে শো করবে। কোলনের পরে আরেকটা ফাংশন দিয়ে দিবেন, দি পোস্ট, মানে পোস্ট হিসেবে রিপিট হবে। কি হিসেবে? পোস্ট হিসেবে রিপিট হবে, দি পোস্ট ফাংশন। একটু তাকায় থাকেন, দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ, সব হচ্ছে মুখস্থ রাখতে হবে। এইগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, প্রত্যেকটা বানান আমরা বানাচ্ছি না, সব ওয়ার্ডপ্রেসেই আছে, জাস্ট আমরা ইউজ করতেছি। হ্যাঁ, মুখস্থ আগে বুঝে বুঝে করতে হবে, তারপর মুখস্থ। এই যে হ্যাভ পোস্ট, এই এই ফাংশনের ভিতরেই কন্ডিশন দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকতে থাকবে। সাপোজ 4টা পোস্ট আছে, সো 4বার রিপিট হবে। ঠিক আছে, আপনাদের যেগুলো জানেন না ওগুলা মুখস্থ তো করতে বলি নাই, যেগুলো জানেন না ওগুলো তো আমি বলি নাই মুখস্থ করতে, আমি যেগুলো দেখেছি এগুলো জানেন না। আচ্ছা, ক্লাস 1-এ শেখা থাকা অবস্থায় ক খ গ ঘ শিখছেন, দেখছেন যে মানুষ মোটা মোটা বই পড়ে, টিচারে জিজ্ঞেস করলেন ক খ গ ঘ শিখে দিয়েছেন কেন? মোটা মোটা বই তাহলে কেমন পড়বো? আগে ক খ গ ঘ শিখেন, স্টেপ পার করেন, যেগুলো দেখাচ্ছে এগুলো শিখেন, যেগুলো জানেন না ওগুলো শেখার দরকার নাই। এটা কিন্তু কমন কোশ্চেন প্রত্যেকটা ব্যাচে, এত এত ফাংশনের নাম কোত্থেকে জানবো? আমি তো কোথাও থেকে জানতে বলি নাই, আমি দেখাচ্ছি না, আমি কি দোষ করলাম? অ্যাড হইতেছে না, কয়েক কোটির উপরে ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে থিম বানানোর জন্য, আমি তো ওগুলো মুখস্থ করতে বলি নাই, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো শিখেন। কেন যাবো না? পিএইচপিতে ফাংশন বানাইনি আমরা? আচ্ছা, যাই হোক, দেখেন এটা দিয়ে আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম যে যতগুলো পোস্ট থাকবে, এটা দিয়ে বললাম পোস্টটা রিপিট হবে কতটুকু, এতটুকু বারবার রিপিট হবে, কতবার আর কি। রিলোড দেন। কারণ কি? একটা পোস্ট আছে আমাদের, একটা না, কয়টা? আমার এখানে লিমিট করা আছে রিডিং এ, যা না ঠিকই তো আছে। ওয়াইল হ্যাভ পোস্টেজ দি পোস্ট এন্ড ওয়াইল সব ঠিকই আছে, আমরা কি জায়গা মতো আছি? ও, এখানে ই করা লেটেস্ট পোস্ট দেখা দিতে হবে। হয়েছে 4বার। পোস্ট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 4টা। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারতাম, এখানে হোম দিয়ে আমরা ব্লগগুলোকে অন্য পেজে পাঠিয়ে দিতে পারতাম, সমস্যা ছিল না। তাহলে পোস্টগুলো কই শো করতো? ব্লগ পেজে, ব্লগ পেজে। ঠিক আছে, তো অত কাহিনী করতেছি না, নর্মালি রাখি। চলবে?
এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন কোথায় আছি? হোম পেজে। কোথায় আছি? কিছু কিছু থিমে দেখবেন যে যেই পেজে থাকে ওই পেজে এরকম হোভার হয়ে থাকে, অ্যাক্টিভ হয়ে থাকে। ওটা কেমনে করে দেখেন, আমরা যেই পেজেই থাকবো ওয়ার্ডপ্রেসে ওই পেজের এলআইতে অটোমেটিক একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। অটোমেটিক এলআইতে একটা ক্লাস অ্যাড হবে, কারেন্ট মেনু আইটেম। কি অ্যাড হবে? একটা কারেন্ট মেনুর আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। আমরা সিএসএস এ গিয়ে যেখানে আমরা হোভার করছি ওইখানে কমা দিয়ে বলে দেন বার ইউএল, তার ভিতরে কারেন্ট মেনু আইটেমের ভিতরে এটাকে অলওয়েজ এটা করে রাখো। তাইলে যখন আমরা হোম পেজে থাকবো তখন তো হোম পেজে ওই ক্লাসটা থাকবে, থাকবে না? থাকবে। কাজ করে? করে না। বার ইউএল ডট কারেন্ট মেনু আইটেম কাজ করার কথা। আচ্ছা, আমরা একটু পেজ সোর্সে গিয়ে যখন দেখবেন কিছু একটা দিছেন কিন্তু কাজ করে না, পেজ সোর্সে গিয়ে দেখবেন ওটা অ্যাড হয়েছে কিনা। হয়েছে? তার মানে আমাদের ব্রাউজারে আসলে আপডেট করতে পারতেছে না। ঠিক আছে, এবার এবার ব্লগ পেজে জানতো, স্যাম্পল পেজে জানতো, দেখছেন যেই পেজে যাবেন ওই পেজে ওই ক্লাসটা চলে যাবে, সো ওই পেজেই ওই স্টাইলটা হয়ে থাকবে। ক্লিয়ার? ওকে। রেকর্ড হচ্ছে। রেকর্ড না হলেও সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, দেখেন এখন আমরা যেটা করব সেটা হলো এই টাইটেলগুলোকে আর কি এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করব। মনে থাকবে কোনগুলোকে? এই টাইটেলগুলোকে, এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করব। কিভাবে? এই কন্টেন্টগুলা হোয়াইল লুপের ভিতরে আছে না, শুধুমাত্র লেখাগুলাই কিন্তু ডাইনামিক করা লাগবে। সো এটা কেটে দেন, কেটে দিয়ে শুধুমাত্র একটা ফাংশন লেখেন, দি টাইটেল, শেষ। অটোমেটিক সেই টাইটেলটাকে নিয়ে আসবে, দি টাইটেল। রিলোড দেন, দেখেন অ্যানাদার পোস্ট, অ্যানাদার নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো চেঞ্জ হয়েছে। আপনি যদি এই লেখাগুলাকে ডাইনামিক করতে চান তাহলে ইউজ করবেন দি কন্টেন্ট। কন্টেন্ট 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 ওয়েলকাম, এগুলাতে কন্টেন্টই বসেছিলাম আমি। ঠিক আছে, এগুলাকে অন্য কিছু আমি বসে নেই। করা যাবে? বাসায় গিয়ে যেটা করবেন সেটা হলো কোনগুলা থিম বানাচ্ছি, ক্লায়েন্ট আপনাকে দিছেই করার জন্য। আচ্ছা, খুব ভালো কোশ্চেন, দেখেন। রাইট। হুম। আচ্ছা, একটা থিম আপনি কাস্টমাইজ করবেন, ধরে নেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিছে যে আমার ওয়েবসাইটের ডিজাইনটা এরকম হবে। যে থিম কাস্টমাইজ করবেন দুটার ডিজাইন একরকম হবে? একটা ইমেজ দিছে ডিজাইন করার জন্য, আর আপনি চিন্তা করতেছেন থিম কাস্টমাইজ করবেন। থিম কাস্টমাইজ করে এরকম ডিজাইন করা যাবে? যে ডিজাইনটা দিছে আপনাকে শুধু ইমেজ, শুধু চেহারাটা, ইমেজের চেহারাটা, ওটাকে এসটিএমএল করতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, তারপর দেখতে সেম টু সেম হবে, তাই না? এখন এই কারণে করবো, প্লাস ক্লায়েন্ট যদি চায় এটা চেঞ্জ করতে সে চেঞ্জ করতে পারবে, ক্লায়েন্ট যদি চায় এটা চেঞ্জ করতে পারবে, সে এটা চেঞ্জ করতে পারবে। এই চেঞ্জ করার অপশন তৈরির জন্য আমরা থিম বানাচ্ছি। আপনি যদি বলেন যে আমি কেন ওয়ার্ডপ্রেসের থিম বানাবো, তাইলে বলবো যে ডাইনামিক করার জন্য। আর যদি বলেন আমরা তো থিম কাস্টমাইজ করেই করতে পারি, কাস্টমাইজ করে তো করাই যায়। ক্লায়েন্ট যদি ওয়েবসাইট চায় কাস্টমাইজ করেই করবেন, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে একটা ডিজাইন আছে আমার কাছে, ডিজাইনটা করো, দ্যাট টাইম তো আপনাকে ওই ডিজাইন নিয়ে কাজ করতে হবে, থিম বানাতে হবে। বুঝতে পারছি? হইতে পারে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার একটা এস্টিমেট ওয়েবসাইট আছে, এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দাও, যাতে আমি জিনিসগুলোকে সবসময় চেঞ্জ করতে পারি। ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই সেটা। ওকে, আমি ফুটারে দিই না, এখানেই দিছি, নাম দিছি খালি ফুটার।
তাই না? এই যে পাশাপাশি রাখছি তো, নিচে রাখি না। আচ্ছা নিচে নিয়ে যাই। এই যে এখানে দিয়ে দিলাম, এই যে চলে গেছে। আচ্ছা, একটা কাজ করেন, আপনি ফুটারের ভিতরেই রাখেন। ওকে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আপনারা যতগুলা ওইখানে সিম্পল টেমপ্লেট আছে সব শেষ করে ফেলবেন আজকের মধ্যে। প্রত্যেকটার সিস্টেম একই, সেম জিনিস। ওটা কেন করবেন এটা 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 বলি। আপনি একবার দুইবার করলে মুখস্থ হবে না কোডগুলা, বারবার বারবার করলে কোডগুলা মুখস্থ হয়ে যাবে। আপনি মুখস্থ করাটা ইম্পর্টেন্ট, আপনার যাতে ফাংশনগুলো মাথায় থাকে এটা ইম্পর্টেন্ট। বারবারই যদি দেখা লাগে এটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, এরকম করে। ওকে, বুঝতে পারছেন সবকিছু? এবার কিছু অন্য কিছু দেখাই। মনে করেন এখনো শেষ হয় নাই। আচ্ছা, এখানে দেখেন, আমরা যখন স্যাম্পল পেজে যেতেছি স্যাম্পল পেজের কন্টেন্ট শো করে অটো, দেখছেন কি করে? স্যাম্পল পেজের কন্টেন্ট অটোমেটিক শো করে। তাছাড়া আরেকটা জিনিস, আমরা এখানে যখন পোস্ট করতে যাচ্ছি দেখেন এখানে থাম্বনেল মানে ফিচার্ড ইমেজ শো করার কোনো অপশন নাই। আছে, ফিচার্ড ইমেজ শো করার অপশন তৈরির জন্য এখানে আরেকটা অ্যাড থিম সাপোর্ট লাগাতে হবে। ওটা প্যারামিটারের নাম হচ্ছে পোস্ট থাম্বনেইলস। নাম কি? পোস্ট থাম্বনেইলস। তারপরে এখানে অপশন পাবেন আপনি, দেখছেন? এই যে আমরা একটা ইমেজ অলরেডি অ্যাড করছিলাম মনে হয়, কিন্তু এখানে কিন্তু শো করবে না। করে শো করানোর জন্য এই জায়গার মধ্যে ধরে নেন আপনি চাইতেছেন টাইটেলের পরপরই শো করবে ইমেজগুলো। সেক্ষেত্রে আপনি যেই ফাংশনটা ইউজ করবেন ফাংশনটার নাম হচ্ছে ওগুলোর মতোই, দি টাইটেল দি কন্টেন্টের মতোই, দি পোস্ট থাম্বনেইল। ওইখানে ফাংশনের নামটা হচ্ছে থাম্বনেইলস, সরি প্যারামিটারের নাম থাম্বনেইলস, আর এখানে থাম্বনেইল। ঠিক আছে? এরকম করে আপনি করতে পারবেন। এখন আমরা এখানে কোনো সিএসএস কিছু দেই নাই, যার কারণে এরকম পাচ্ছে। আপনার ডিজাইনে যদি থাকতো ছোট শো করবে, হাইট উইথ সেট করা থাকতো, তাহলে ওরকম শো করতো। হুম, ওগুলো পরে। ঠিক আছে, আপাতত এগুলো শিখেন। আপাতত বেসিক জিনিস তো জানতে হবে, বেসিকটা আগে ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি যখন স্যাম্পল পেজে যাইতেছেন, আপনি ধরে নেন আপনি চাইতেছেন যে এটা একটু ডিফারেন্ট হবে। স্যাম্পল পেজে যাওয়ার পরে দেখতে কি আপনি চাইতেছেন একটু ডিফারেন্ট হবে। কিরকম? এখানে আমি স্যাম্পল পেজে গেলে, অন্য কোনো পেজে গেলে এই যে স্ট্রাকচারটা পাচ্ছে এটা কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি থেকেই পাচ্ছে, কারণ ইন্ডেক্স ডট পিএইচপিতে এরকমই বানানো আছে। আপনি যদি আরেকটা ফাইল বানান পেজ ডট পিএইচপি, কি ফাইল? পেজ ডট পিএইচপি। একটু এই ফাইলে গিয়ে দেখেন তো কিছু করে কেন খালি? এখানে কিছু দিই নেই, আমি কিছু দিছি। এখন আমি যদি এটাই কপি করি, এই ফাইলে তো তেমন কিছু দেখতেছি না আমি। না, এটা না, এটা, এগুলাই দিই, তাহলে দেখেন তো পাচ্ছে কিনা। ইভেন আপনি যদি মানে পেজ ডট পিএইচপি থেকে এটা বাদ দিয়ে দেন, ফুটার বাদ দিয়ে দেন, দেখেন তো ফুটার থাকে কিনা। তার মানে কি, পেজে গেলে কি পাবে সেটা কোথায়, কার উপর ডিপেন্ড করবে? পেজ ডট পিএইচপির উপরে। আমরা যদি পেজ ডট পিএইচপি না ইউজ করি তাহলে কোত্থেকে পাবে? ইন্ডেক্স ডট পিএইচপি থেকে পাবে। ওকে, এখন কথা হলো, আমি বারবারই উপরের অংশ নিচের অংশ এগুলো কমন, সব পেজে একই থাকবে, বারবারই কপি পেস্ট করতে হবে, জিনিসটা বিরক্তিকর। কি করতে পারি? আলাদা একটা ফাইলের মধ্যে রেখে দেবো খালি ওই কোডগুলা, হেডার ডট পিএইচপি, আর নিচের অংশগুলো রাখবো ফুটার ডট পিএইচপিতে। এবার দেখেন তো উপরের অংশ কতটুকু,
কতটুকু সব পেজে থাকবে কমন? এতটুকু মনে হয় যে পেজ কন্টেন্টের আগ পর্যন্ত, তাই না? একটু সাবধানে নিন, যেখানে শেষ হবে ওইখান থেকে কাট। এবার এখানে বসা দেন। নিচের অংশ কতটুকু? ফুটার থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত, এটাই তো সব পেজে কমন থাকবে। হুম হুম, আমি এখনো শেষ করি নাই, শেষ করলে তারপর বলেন। আচ্ছা, এরকম করলাম, করার পরে যখন আপনি রিলোড দিবেন দেখবেন কিছু নাই, শুধু এগুলাই পাইতেছে। শুধু কি এগুলাই পাইতেছে, সিএসএস বা হেডবোর্ডে কিছু পাইতেছে না। তো আপনি চাইতেছেন এই কোডগুলা এইখানে শো করুক, তাই তো? বলে দেন যে হেডার ডট পিএইচপি থেকে কোড এখানে নিয়ে আসো, গেট হেডার। ঠিক আছে, সে নিয়ে আসছে, যে হেডার নিয়ে আসছে, ফুটার আছে আনে নাই। একদম নিচে বলে দেন গেট ফুটার। ঠিক আছে, সে ফুটার ডট পিএইচপি থেকে কোডগুলাকে এখানে নিয়ে আসবে। আছে কোনগুলা? না, ড্যাশবোর্ডটা তো এটার কারণে আসে যে ডাব্লিউপি ফুটার, ওটা তো ফুটারেই আছে। আচ্ছা, যাই হোক, তো এখন পেজ ডট পিএইচপিতে ধরুন আপনি কিছুই লেখেন নেই, খালি আপনি যদি শুধু ফুটার হেডারটা আনেন, গেট হেডার, কোনো একটা পেজে যান, দেখেন তো কি থাকে, শুধু হেডারটাই থাকে। যদি আপনি এখানে বলে দেন যে গেট ফুটার, ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি চাইতেছেন এর মাঝখানে এই জিনিসগুলো পাবে, তাহলে এই জিনিসগুলো নিয়ে আসেন এখানে। এখন আপনি ইচ্ছা করলে এখানে কিছু চেঞ্জ করতে পারেন, সাপোজ আচ্ছা আপাতত কিছু চেঞ্জ করলাম না। এবার এখানে একটা রিলোড দেন, আসে। এই কন্টেন্টগুলো ডায়নামিক্যালি কেমনে আসতেছে ভিতর থেকে, এই স্যাম্পল পেজের কন্টেন্ট, এই ওয়াইল লুপের কারণে। কেন ওয়াইল লুপের কারণে? যখন সেটা ইন্ডেক্স ডট পিএইচপি হবে তখন সে আনবে কোত্থেকে? পোস্ট থেকে। যখন এই হোয়াইল লুপটা থাকবে পেজ ডট পিএইচপিতে, তখন কোত্থেকে কন্টেন্ট আনবে? পেজ থেকে। যে পেজে যাবেন ওই পেজের কন্টেন্টই অটোমেটিক্যালি এখানে শো করাবে। আচ্ছা, আর মাথা নষ্ট করে লাভ নেই, আরেকটা ফাইল দেখাবো খালি। পেজ ডট পিএইচপিটারে শুধু ডুপ্লিকেট করে আরেকটা ফাইল করেন, সিঙ্গেল ডট পিএইচপি। কি পিএইচপি? এটা কাজ করবে যখন আপনি কোনো একটা পোস্টের সিঙ্গেল পেজে যাবেন। কোনো একটা পোস্টে ক্লিক করলে একটা অন্য পেজে যান না, রিড মোর মানে পুরোটা, ওটা আর কি। আচ্ছা, আমরা এখন হোম পেজে আসি। হোম পেজে থাকলে যে অনেকগুলো কন্টেন্ট, ক্লিক করার কোনো অপশন আছে যে আমি ক্লিক করে ভিতরে যাব? একটা অপশন তৈরি করি। এই যে টাইটেলগুলো দেখতেছেন, এই টাইটেলের আগে পরে লিঙ্ক অ্যাড করি। তাহলে কি লিঙ্কগুলো তো রিপিট হবে, যায় কোথাও? কারণ কি দিছি আমি? হ্যাশ। এই হ্যাশের বদলে আপনি ইউজ করবেন দি পারমালিঙ্ক ফাংশন। এটার মাধ্যমে সে অটোমেটিক ওই পোস্টের লিঙ্কটাকে ধরে নিয়ে আসবে এখানে। কাকে? পোস্টের লিঙ্কটাকে। সব ইজি, দি পারমালিঙ্ক, দি টাইটেল, দি কন্টেন্ট, দি পোস্ট থাম্বনেল। দেখেন তো আছে, ক্লিক করেন, দেখেন শুধু ওই পোস্টটাই আছে। আর এটা কোত্থেকে পাচ্ছে? সিঙ্গেল ডট পিএইচপি থেকে। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। আপনি যদি চান সিঙ্গেল ডট পিএইচপিতে গেলে পোস্ট থাম্বনেল পাবে না, বাদ দিয়ে দেন, নাই। আছে? নাই। আপনি যেইভাবে খুশি সেভাবে স্ট্রাকচার সাজাতে পারবেন। এক একটা পেজে এক এক রকম, পেজে একরকম, হোম পেজে একরকম, এরকম আলাদা আলাদা করতে পারবেন। পেজের জন্য কোন ফাইল? পেজ ডট পিএইচপি। যদি পেজ ডট পিএইচপি না থাকে কোত্থেকে পাবে? একটা একটা কন্টেন্ট বা একটা পোস্টের ভিতরের পেজে গেলে কোত্থেকে পাবে?
ক্লিয়ার? এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে। পেন ড্রাইভগুলো দিয়ে দেন।